সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। আপনি আমাকে বলেন, এই অরাজনৈতিক সরকারের সময় যখন দেশ নানান কারণে অস্থিতিশীল, টালমাটাল, আপনি রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা পরিস্থিতিও ইতিবাচক নয়, সেরকম একটি সময়ে আপনি কেন মুক্তিযুদ্ধ নিয়ে আবারও নতুন করে ময়দানে হাজির হলেন? আপনি যে বঙ্গবন্ধু কিংবা তাজউদ্দিন আহমেদকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন, তারা কি খাটো হয়? এটা তো আমাদের প্রশ্ন। তারা কি খাটো হন? বা সেই সময় ইতিহাস যাদের হাত দিয়ে রচিত হয়েছে, ইতিহাস যারা তৈরি করেছেন, বানিয়েছেন, ফর এক্সাম্পল 52 ভাষা আন্দোলন, অলি আহাদকে কেউ স্মরণ করে না, তাই বলে কি অলি আহাদ খাটো হয়ে যায়? যেতে তো পারে না, তাই না? সো যারা ইতিহাস তৈরি করেন তাদেরকে আপনি রাজনৈতিক কারণে কখনো দেবতা বানাবেন, ঈশ্বর বানাবেন, আবার রাজনৈতিক ফায়দা যখন শেষ হবে না, তখন তাদেরকে আপনি ইবলিস বা শয়তান বানিয়ে দিবেন। এটা বাংলাদেশের রাজনীতি। আমার দুঃখটা যে জায়গায়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ব্যবহার আর বন্ধ হলো না। যেটা করতে পারতেন সেটা হচ্ছে, এই সরকার না প্রচুর রিফর্মের কথা বলে, সংস্কারের কথা বলে, কিন্তু আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কোন জায়গায় হয়েছে? আওয়ামী লীগের সময়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন কোনোদিনও তার গায়ে হাত তোলা হয়নি। এবার কিন্তু তাই হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবেন ওটা ইমিডিয়েটলি আফটার দ্য মুভমেন্ট, ওই সময়ে অনেক বেশি মানুষ উত্তেজিত ছিল, মানুষের ক্ষোভ, ঘৃণা, রাগ অনেক বেশি ছিল। আমি সব মেনে নিচ্ছি, এখনো হচ্ছে। এবং আমি যদি সেটা ধরেও নেই, সেটাকে কন্ট্রোল করা এবং আইনজীবী এবং আসামি দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের। এবং আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় গেছেন, ওই টার্ময়েলের সময় আপনি জানেন যে আপনাকে কি হ্যান্ডেল করতে হবে। আপনি কোনো স্মুথ পাওয়ার ট্রান্সফারের মধ্যে আসেন নাই, আপনি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে অতীতে। সুতরাং আপনাকে নানান রকম অভিনব ঘটনা ফেস করতে হবে এবং সেটাকে ডিল করতে হবে। এটা মাথায় রেখে আপনার করতে হবে দিন। এবং আমরা না জাতিগতভাবে একটা আয়নার সামনে, আমার কাছে এটা মনে হয় যে আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি। রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই। অরাজনৈতিক সরকার তো আসলো, একই রকম লোভী, একই রকম দুর্নীতিগ্রস্ত, একই রকম মিথ্যাবাদী, একই রকম এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারতো, সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যে নাভিশ্বাস হচ্ছে সেটা হতো না। এরা তো সেখানেও অদক্ষ, মিথ্যাবাদী, লোভী, দুর্নীতিগ্রস্ত বলছে এই কারণেই যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব, উপদেষ্টারা ফেরেশতা, পিএসরা ইবলিশ। কি ফানি কথা, তাই না? অথচ চিন্তা করে দেখেন, পিএস এর জন্য সুরঞ্জিত সেনগুপ্তকে কালো বিড়াল তকমা নিয়ে অত্যন্ত কি বলবো, হিউমিলিয়েশনের মধ্যে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে। তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই। আর আজকে এইসব উপদেষ্টা যাদের কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে। কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়। পলিটিশিয়ানরা কম দক্ষ নয়, পলিটিশিয়ানদের না দিনের শেষে আমি আপনাকে বলি মানুষের কাছে ফিরতে হয়, ওই একটা ভয় তাদের থাকে। আজকে পাচ্ছি না, কালকে যাচ্ছি না, পরশু আমাকে যেতেই হবে। দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি বিলুপ্ত হয় না, দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি নাই হয়ে যায় না। সুতরাং তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে আরো অনেক বেটার ওয়ার্ক করে। আরেকটা বিষয়, এরা কিন্তু জনবিচ্ছিন্ন। এরা এখন আসছে বাংলাদেশে, 2 দিন পর চলে যাবে আমেরিকা, চলে যাবে লন্ডন, চলে যাবে সিঙ্গাপুর। আপনি এদের টিকিও খুঁজে পাবেন না। একটা জায়গায় নাজমুল ভাই, একটা জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি সহি নিয়তে কোনো কিছু সংস্কার করেছে। যে একটা সহি শুদ্ধ তালিকা তৈরি করতে পারতো, অ্যাটলিস্ট চেষ্টা করতে পারতো, অ্যাটলিস্ট কাজটা শুরু করতে পারতো। যেহেতু কোনো দলের সাথে এই সরকারের কোনো অ্যালাইনমেন্ট নাই, কোনো দলের প্রতি তার কোনো কমিটমেন্ট নাই, কোনো দলের তার কাছে কোনো অযৌক্তিক অন্যায্য দাবি নাই, এবং তিনি কোনো অন্যায্য দাবি শুনতে বাধ্যও নন। সুতরাং তার কাছ থেকে একটা সহি তালিকার অ্যাটলিস্ট সূচনাটা আমরা দেখতে, আপনি কি কোনো আশা করেছেন? অবস্থান দেখেন না এই সরকারের? আমি সেই জায়গায় আসছি, আপনি তো বলার আগে প্রশ্ন করে ফেলছেন, আমি এক্স্যাক্টলি ওই জায়গাতে আসছি। সো আমরা এইখানেও দেখলাম ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। 1, 2 হলো
বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন, আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে। ডয়েচে ভেলের রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম, আপনিও সেটি বললেন, করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকারে যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে, তার প্রত্যেকটা উপদেষ্টা এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা একটা হিউম্যান কি বললেন চ্যানেল, একটা হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব। সেটা কে বললেন? নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং নিরাপত্তা উপদেষ্টার অধীনে 3 বাহিনী বাংলাদেশে কর্মরত। এই নিরাপত্তা উপদেষ্টা বললেন না এটা হিউম্যান চ্যানেল। আজকে জাতিসংঘ স্পষ্ট করে দিল এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল। আবার বলছে জাতিসংঘ জড়িত ছিল, আবার জাতিসংঘ জড়িত ছিল না। আপনি 3 নাম্বার, এই যে বাজেট মাত্র দিল, তাই না? এই সরকার, আমরা আশা করেছিলাম বাজেটে একটা গুণগত পরিবর্তন আনবে, অর্থাৎ মানুষের লাইফের সঙ্গে সম্পৃক্ত যেই বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বেকার সমস্যা, কর্মসংস্থান, বিনিয়োগের সমস্যা, এই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করবে এবং সেগুলোতে কি করে বরাদ্দ বাড়ানো যায় এবং সেই বরাদ্দ যথাযথ জায়গায় যাতে ব্যবহার হয় সেটা এনশিওর করা যায়, সেটা নিশ্চিত সরকার কাজ করবে। কারণ আমাদের রাজনৈতিক সরকারের ব্যাপারে সবসময়, বিশেষ করে গত 15 বছরে আমাদের ভীষণ কমপ্লেইন ছিল, শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 6% হওয়ার কথা, সেটা মাত্র আমাদের 2% মতো। স্বাস্থ্য খাতে বরাদ্দ 5% হওয়ার কথা, সেটা মাত্র 0.78 বা 0.79%, অর্থাৎ যা বরাদ্দ হওয়ার কথা সেটা অনেক কম। সামাজিক সুরক্ষা খাতে অনেক কিছু, পেনশন, ভাতা, গ্র্যাচুইটি সবকিছু মিলিয়ে টিলিয়ে অনেক বড় অঙ্ক দেখানো হয়, কিন্তু একেবারে সত্যিকার অর্থে গরিব মানুষের হাতে পৌঁছায় তার 10 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। সেই জায়গাতে যদি পরিবর্তন সরকার আনতো, ওই বৈষম্যটা দূর করতে পারতো, তাইলে আমরা বুঝতাম যে না, সরকার সত্যিকার অর্থে একটা পরিবর্তন বা একটা সংস্কারের দিকে যাচ্ছে। আপনি আমাকে বলেন সেই জায়গায় আমরা বাজেটে কি দেখলাম? বাজেটে দেখলাম ম্যাগসেসে পুরস্কার করমুক্ত করা হয়েছে, নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে, কিন্তু আমাদের তো ভাই যাওয়ার জায়গা নাই। পলিটিশিয়ানদের তো পালিয়ে যান, দেখলাম তো আমরা। আবার ফিরে তো, এদের তো আর ফিরার দায় নাই, তার মানে রাজনীতিবিদদের যে দোষ নিয়ে আমরা সারা জীবন কথা বলি, এখন অরাজনীতিবিদদের একই অবস্থা দেখছি, তাহলে এটা কি আমাদের জাতিগত সমস্যা? আমাদের জাতিগত সমস্যা নাজমুল ভাই। আমি আজকে একদম আমি যখন এই বাজেটটা দেখলাম, আমি যখন এই মুক্তিযুদ্ধের ইয়েটা দেখলাম, আপনি আমাকে বলেন এই যে নতুন নতুন ইস্যু তৈরি করা, কেন, কি কারণে মনোযোগ ওদিকে নিয়ে যাওয়া? অ্যাবসলিউটলি। যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনি 2য় দফা বৈঠক করছেন ঐক্যমতে আসবার জন্য, তাই না? এবং এই ঐক্যমত থেকে যে সভা হলো, সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন ওনারা হাসেন সুন্দর করে, কথাও সুন্দর বলেন, কিন্তু কোন কনক্লুশনে ওনারা পৌঁছান না। কারণ কনক্লুশনে পৌঁছলে কোনো প্রশ্নের জবাব দেয় না। এবং তাদের কিছু ল্যাসপেন্সার আছে, হ্যাঁ, ওই ল্যাসপেন্সাররা অনলাইনে বট বাহিনী তৈরি করে, এবং বট বাহিনী, আমি আমার কথা বলছি না, সার্জিস কিছুদিন আগে মিটিং এ গিয়ে বলেছে কতগুলো ফেক আইডি খোলেন এবং সেই ফেক আইডি দিয়ে লোকাল লিডারদের মুখোশ উন্মোচন করেন। তো ফেক আইডি তারা ব্যবহার করে, ফেক আইডি তারা খোলে, এবং আপনি দেখবেন একই রকম বানান ভুল, একই রকম বাক্য গঠনে ভুল, কারণ খুব শিক্ষিত লোকজন তো না, তো এদের নানান রকম ভুল ভ্রান্তি, কিন্তু একই কমেন্ট শত শত, ওই ভুল নেই, ওই ভুল বাক্য, ওই ভুল বানান, কিন্তু একই কথা। সো এগুলো কারা করে, কেন করে আমরা বুঝি। যেই দিন ডক্টর ইউনূস হাত মেলালেন ঈদের জামাতে এবং সকলের সমস্যারে বলল 5 বছর 5 বছর, ওনার পিআরের দৌড় বা ওনার পিআরের যে দক্ষতা, যেটা দিয়ে অনেকে কমপ্লেন করেন উনি নোবেলও নাকি পিআর দিয়েই পেয়েছেন, সো সেটার দক্ষতা আমরা ভালো মতো সবাই দেখলাম। তারপরে তো চলছে এই গাড়ি যাত্রাবাড়ি। দেখুন, আমরা যদি এটা কোনো রাজনৈতিক, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের কাছ থেকে আসতো, তাহলে এটাকে আমাদের অতটা দৃষ্টিকটু হয়তো লাগতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, যারা সংস্কারের কথা বলছে, যারা মেরামতের কথা বলছে, যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনৈতিক ধারার কথা বলছে, তারা পুরনো রাজনৈতিক ধারাই একই রকম ভাবে চর্চা করে যাচ্ছে। এই সরকারের সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম সকলের বিরুদ্ধে 302 খুনের মামলা। যেই লোকটা
পার ব্যবসায়ী, যার বিরুদ্ধে হয়তো মানি লন্ডারিং এর মামলা হতে পারে, যার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলা হতে পারে, যার বিরুদ্ধে শেয়ার বাজার ৯/৬ এর মামলা হতে পারে, তার বিরুদ্ধে হয়ে গেল ৩০২ এর মামলা। এতে কি হলো জানেন? প্রকৃত অপরাধী কোনোদিনও তার যোগ্য সাজা যেটা সেটা পেল না, কারণ এই মামলাগুলো টিকবে না। হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে গিয়ে মামলা টিকার না, মানে যদি জজ সাহেবরা তাদের জুডিশিয়াল মাইন্ড ইউজ করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, এই মামলা টেকার মামলা না। কিন্তু এই মামলাগুলো দেয়া হলো, দিয়ে এই মানুষগুলোকে তার অপরাধের সাজা থেকে দায় মুক্তি দেয়া হলো, এবং যে মামলাগুলো হয়েছে সেগুলোকে অনেক হালকা করে ফেলা হলো। এরপর দিন কিন্তু আইনজীবীদের উপরে আমরা এই ডিম ছোড়া, মারধর এগুলো আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বিভিন্ন আদালতে যারা এই কাজগুলো করেছে, অন্তত গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে যেসব খবর এবং ছবি এসেছে, সেই আইনজীবীগুলো জাতীয়তাবাদী অথবা আপনার বৈষম্য বিরোধী, মানে আমি বলছি যে আওয়ামী বিরোধী, কিন্তু সেখানে যখন দলীয় একটা পরিচয় থাকে আইনজীবীদের, তো তিনি আইনজীবী হিসেবে এই কাজ করছেন নাকি দলীয় কর্মী হিসেবে এই কাজ করছেন? অ্যাপারেন্টলি ডেফিনেটলি দলীয় কর্মী হিসেবে তারা এই কাজটা করছেন, কিন্তু এই কাজটা যাতে না ঘটে সেজন্যই তো আমরা এই ৭.৫ লক্ষ বা ৮ লক্ষ কোটি টাকা দিয়ে একজন সরকারকে আমরা পুষছি, তাই না? ১৮ লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে যারা কোর্টের কাজে নিয়োজিত, তাদের তো এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত ছিল। কোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য আরো বেশি মোতায়েন করা দরকার ছিল, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কাঁচা হাতে একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখছি, এবং এই কারণে আপনি দেখবেন শুধু যে রাজনীতিবিদরা নির্বাচন বা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলছে তাই নয়, আমরা এই কথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে শুনতে পাচ্ছি, অর্থনীতির যে থিঙ্ক ট্যাঙ্করা আছে প্রত্যেকে, সিপিডি তো একদম খোলামেলা ভাই বলছে যে নির্বাচনের তারিখ এবং ডিসেম্বর না, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা দেওয়ার কথা বলছে। সো আমাদের, আমি বুঝি না যে সরকার যখন নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে দলগুলোর সাথে, সরকার যখন, ঠিক আছে আমরা তো কিছুদিন আগে এটাও দেখলাম, সমকালের রিপোর্ট এসছে ১২১টা সংস্কার প্রস্তাব যেটা দ্রুত করে ফেলা যায়, বাস্তবায়ন করে, সেটারও একটাও করে না। আজকে ২.৫ মাস ৩ মাস পার হয়েছে, একটাও করে নাই। তো আপনি কি সরকারের ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলবেন না? সরকার আসলে চাচ্ছেটা কি? এবং যখন ইচ্ছা তখন মনে হলো যে আচ্ছা আমি আর থাকবো না, এটা কি মানে কিশোরীর মান ভাঙানো? মানে উনি আর থাকবেন না, ওনার ভালো লাগছে না আর। এখন আপনি যেটা বললেন যে সংস্কারের কোনো ফলাফল ১০ মাসেও এই জাতি দেখে নাই, যেগুলো সরকার নিজে নিজে করতে পারতো বলে তালিকাভুক্ত করেছিল সেগুলো করে নাই। এই যে ৩.৫ মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা হচ্ছে, সেখানে তো অনেকগুলো বিষয় একমত হচ্ছে, সেগুলোর বাস্তবে দেখছি না, কিন্তু যেখানে ঐক্যমত্য নাই ওটা নিয়ে আমি যুদ্ধ করে যাচ্ছি, এবং এতে করে আমি আরো বেশি, যাতে আমরা আরেকটু বেশি লম্বা সময় পাই। এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার, ইট ইজ সো ক্লিয়ার অ্যান্ড সো। ১১ সরকারের সময় কিন্তু আমরা অনেক সংস্কারের কথা শুনেছি, এবং তখন সংস্কারবাদী হওয়াটা একটা গালি ছিল, বিভিন্ন দল ভাগ হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত শূন্য। তো এবার যে এত লম্বা প্রক্রিয়া, আপনি সেই প্রক্রিয়ার মধ্যে আছেন, এটার ফলাফলও কি শূন্য হতে পারে ডক্টর জাহেদ? না, আমি অন্তত সেফ অংশটার মধ্যে ছিলাম, আমি এটা দায়িত্ব নিচ্ছি না, কারণ ঐক্যমত্য কমিশনে আমাদের চেয়ারম্যান আছেন, আমি নেই, এবং আমি বেঁচে গেছি, এভাবে বলাই ভালো হবে। কারণ হলো, আমিও মনে করি এর মধ্যে দীর্ঘসূত্রিতার লক্ষণ আছে, শুধুমাত্র ১২১টা না। গত ২ দিন আগে রাজনৈতিক দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গেছেন, তখন জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তার একটা বক্তব্য আমাদের সামনে এসছে। সেখানে উনি, মানে অনেকে খুব সমালোচনা বিএনপির করে, কিন্তু আমার ওনার বক্তব্য যদি শুনি, উনি বলছেন যে ৩ মাস আগে, মানে প্রথম কথা হচ্ছে ঐক্যমত্য কমিশনে ওই ১২১টা যায়ই নাই, ওটা বাইরে। ঐক্যমত্য কমিশনেও যতগুলো এসছে তার মধ্যে অসংখ্য, আমাদের তো মূল কনফ্লিক্ট কনস্টিটিউশনের কয়েকটা খুব কোর জায়গায়, তো ওই বাদে ৩ মাস আগে ওনারা শুরুতেই সবাই একমত হয়ে গেছেন এমন অনেক আছে, যেন সালাউদ্দিন প্রধান উপদেষ্টাকে বলছেন, তো ওগুলো তো আপনারা শেষ করে ফেলতে পারতেন, কিন্তু কোনো জবাব তো উনি পান নাই। উনি আরেকটা কথা বলছেন, যেটা আমরা দীর্ঘদিন থেকে আমি বলেছি, অনেকে বলেছেন, ডিসেম্বরে নির্বাচনের আগে শেষ করা যায়, এরপরে যদি সময় লাগে, সেটা কেন লাগে এটা একটু জাতির সামনে বলেন। আমি একটা কমিশনের সদস্য হিসাবে বলছি, সবগুলো সংস্কারও যদি সবাই মেনে নিত, তারপরও সেটা শেষ করে ডিসেম্বরে নির্বাচন দেয়া ভেরি মাচ পসিবল ছিল, হয় নাই। আরেকটা কথা বলি, এটা আরো ইন্টারেস্টিং, ৬টা কমিশনের প্রথম তৈরি হলো, এর মধ্যে ঐক্যমত্য কমিশনে গেছে কিন্তু ৫টা, পুলিশ যায় নাই, কারণ পুলিশটা
অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জের মাধ্যমে হয়ে যাবে, ওটা আলোচনার মধ্যেই নাই। প্লাস প্রধান উপদেষ্টা যখন অভিমান করলেন পদত্যাগ করতে পারেন, নাহিদ ইসলামের সাথে বসলেন, তারপর উপদেষ্টা পরিষদেও বসেছেন, তখন অনেক পত্রিকায়, গুরুত্বপূর্ণ এস্টাবলিশ পত্রিকায় নিউজ এসছে, তিনি বলছেন একটা নির্বাচন যদি খারাপ হয়, ব্যালট বাক্স যদি ছিনতাই হয়ে যায়, সেটা ঠেকানোর মতো অবস্থা পুলিশ বাহিনীর প্রশাসনের আছে কিনা তিনি সন্দিহান। সেই জন্য নির্বাচন করবো না, ডিসেম্বর ইজ টু আর্লি। আচ্ছা 6 মাসে কি ম্যাজিক হবে সরিয়ে রাখি, উনি নিজে বলছেন। তো পুলিশ নিয়ে ওনার যদি এতটাই কিছু হয়, এবং উনি যদি মনে করে থাকে সংস্কার করলে পুলিশ একেবারে অসাধারণ পুলিশ হয়ে যাবে, পুলিশের এই যে ঐক্যমত্য কমিশনে গেলই না, সেই পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টগুলোর কি বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে বলে আমরা দেখছি না। সো এই প্রশ্নগুলো আসলে আসে, এবং সংস্কারের নামে একটা দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে, এটা আসলে এখন বলা যায়, খুব স্পষ্টভাবে বলা যায়।